ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞানের একটি মডেল কোশ্চেন সেট সম্পূর্ণ উত্তর অ্যানালাইসিস করব। দেখো এই প্রশ্নগুলোই রয়েছে আমাদের এই সেটে। ওকে, ফার্স্ট ইউনিট টেস্টে ক্লাস 8-এ পরিবেশ এবং বিজ্ঞানের নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। এবার চলো আমরা প্রশ্ন উত্তর নিয়ে অ্যানালাইসিস শুরু করি। 1 নম্বর, নিচের প্রশ্নের উত্তর দাও। দেখো 15টি প্রশ্ন রয়েছে, 15 নম্বর, অর্থাৎ প্রত্যেকটির জন্য 1 নম্বর করে রয়েছে। 1 নম্বর, তরলের ঘনত্ব যত বেশি হবে প্লবতা তত বাড়বে কমবে একই থাকবে কোনোটিই নয়। দেখো তরলের ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তার প্লবতা কী হয়, বাড়তে থাকে, অর্থাৎ যে তরল যত ঘন হবে তার প্লবতাও তত বেশি হবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে দেখো বাড়বে। এরপর 2 নম্বর, কোন গ্যাসটির গন্ধ পচা ডিমের মতো হবে? এখানে অপশনে দেখো আছে অক্সিজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া। অক্সিজেন হাইড্রোজেনের কোনো গন্ধ নেই, কিন্তু হাইড্রোজেন সালফাইড যেটা আছে দেখো এর সংকেত হচ্ছে কি H2S, এই কিন্তু পচা ডিমের গন্ধযুক্ত হয়। আর অ্যামোনিয়া কেমন হয়? অ্যামোনিয়া হচ্ছে ঝাঁঝালো টাইপের গন্ধযুক্ত হয়। বুঝলে তো? ওকে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। চলে আসছে নেক্সট 3 নম্বর, অত্যন্ত পোষণশীল ধাতু হলো রূপা, লোহা, তামা, সোনা। দেখো এর মধ্যে সবথেকে বেশি পোষণশীল কোনটা বলো তো? সোনা হয়। হ্যাঁ, সবথেকে বেশি, অর্থাৎ অনেক টেনে টুনে আমরা লম্বা করতে পারি প্রেশার দিয়ে, তাপ দিয়ে। তো তার জন্য অত্যন্ত পোষণশীল ধাতু হবে, এর মধ্যে কী বলো তো? সোনা হবে। এবার নেক্সট আসছে আমরা, ফুল ও ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে ক্রোমোপ্লাস্টিড, ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, সেন্ট্রোজোম। দেখো মেনলি প্লাস্টিড ক রকমের হয়? 3 রকমের হয়। একটা কি বলতো? ক্লোরোপ্লাস্টিড, একটা লিউকোপ্লাস্টিড এবং আরেকটা ক্রোমোপ্লাস্টিড। এর মধ্যে যেটা সবুজ কালারের হবে সেটাকে আমরা বলবো কি বলতো? ক্লোরোপ্লাস্টিড। আর যেটা বিভিন্ন বর্ণের হবে, মানে বিভিন্ন অনেক রকমের কালার কম্বিনেশন হবে, যেটা হচ্ছে মেনলি কী হবে বলতো? ফুল, তারপরে যেরকম ফল যেটা কালার ফর্মেশন করবে সেটা হচ্ছে আমরা বলবো তাকে হচ্ছে কি বলতো? ক্রোমোপ্লাস্টিড। আর লিউকোপ্লাস্টিডের কী হবে? কোনো রকম বর্ণ থাকবে না। ওকে, তার মানে এর মধ্যে সঠিক উত্তর দেখো ফুল ও ফলের বর্ণ কী হবে? ক্রোমোপ্লাস্টিড বললাম। যদি প্লাস্টিড সম্পর্কে বড় প্রশ্ন আসে তাও কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। এবার 5 নাম্বার, জীবদেহ গঠনের ক্ষুদ্রতম এককের নাম কি? তো জীবদেহ গঠনের ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে কোষ। যেরকম ধরো একটা বড় বিল্ডিং তৈরি করতে গেলে অনেক কী দরকার? ইটের দরকার। ঠিক আমাদের বডিতেও তাই, কী বলতো? অনেক রকমের কী বলতো? আমাদের টোটাল বডিটা কি অসংখ্য কোষের দ্বারা গঠিত। এর জন্য আমাদের দেহ গঠনের ক্ষুদ্রতম একককে বলা হয় কী বলতো? কোষ। এবার হচ্ছে ঘনত্ব কী? একক আয়তনের ভরকেই সাধারণত কোনো বস্তুর আমরা বলতে পারি কি ঘনত্ব, অর্থাৎ একক আয়তনের বস্তুর ভরকেই তার ঘনত্ব বলে। এবার পৃথিবীতে কোনো বস্তুর ওজন 60 কেজি হলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে? দেখো পৃথিবীর গ্র্যাভিটি অনেক বেশি হয়, এটা তো আমরা জানি। তো পৃথিবীর গ্র্যাভিটি অনেক বেশি হওয়ার জন্য কী হচ্ছে, পৃথিবীতে কোনো বস্তুর পদার্থের বা বস্তুর যতটা ওজন হবে কি না, চাঁদে কিন্তু সেই তুলনায় তার ওজন অনেক কম হবে, কারণ চাঁদের কী হবে? গ্র্যাভিটিটা কম। এবারে এই চাঁদের গ্র্যাভিটি কম থাকার জন্য কী হবে? তার প্রতি যে চাঁদ যে নিজের সেন্টারের দিকে ওই পদার্থকে যে টানবে সেটা কম টানবে, তার আকর্ষণ বলটা কম হবে, যে কারণে তার ওজনটাও কিন্তু কম হবে। তো এই ক্ষেত্রে এই রুলসে কী বলে, যে পৃথিবীতে যে ওজন হবে চাঁদে কী হবে? তার 1/6 হারে কমতে থাকবে। অর্থাৎ পৃথিবীতে কোনো একটা পদার্থের ওজন যদি সাপোজ 6 কেজি হয়, তাহলে চাঁদে ওই জিনিসটা হালকা মনে হবে এবং তার ওজন কিন্তু 1 কেজি হয়ে যাবে। এইভাবে আমরা বলতে পারি যে 60 × 1/6 কাটাকাটি করলে আমাদের কত আসছে দেখো? 10 কেজি। ব্যাস, অর্থাৎ চাঁদের জিনিসটা হালকা মনে হবে। অর্থাৎ তুমি যদি এখানে 1 মিটার লাফ দাও তাহলে চাঁদে তুমি এতটা লাফ দিতে পারবে, অর্থাৎ এখানে 6 মিটার লাফ দিতে পারবে, কারণ চাঁদের গ্র্যাভিটি কম। কনসেপ্ট ক্লিয়ার হলো তো? আকর্ষণ বলও কম হবে। এবার আসে দেখো বলের সিজিএস একক কী। তো একক, বলের একক সাধারণত 2 রকমের আমরা জানি, নর্মালি 2 রকমের একক পরীক্ষায় আসে। একটা হচ্ছে সিজিএস একক আর একটা কি এসআই একক। এসআই একক হচ্ছে কী বলতো? নিউটন, আর সিজিএস একক হচ্ছে ডাইন। এটা ছাড়াও আরেকটা আছে কি বলতো? এপিএস পদ্ধতি, সেটা আলাদা বিষয়। তো আমাদের দেখো বলের সিজিএস একক হবে কি? ডাইন। আর যদি এসআই বলতো তাহলে আমরা বলতাম নিউটন। এরপরে 9 নম্বর, একই জাতের তড়িৎ আধান পরস্পরকে কী করবে? কী করবে সাধারণত বলতো? বিকর্ষণ করবে। যদি সমজাতীয় হয় তাহলে বিকর্ষণ, আর যদি বিপরীত হতো তাহলে কিন্তু আকর্ষণ করতো। ওকে, 10 নম্বর, ড্যাশ প্রধান কাজ প্রোটিন সংশ্লেষ করা। কার কাজ বলতো? এটা হচ্ছে রাইবোজোম হবে উত্তর। মানুষের দেহকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে বলতো? 46টি, বা আমরা বলতে পারি 23 জোড়া, বা 46টা একটা বললেই হলো। এরপরে আসছি আমরা 12 নম্বর, নিউক্লিওলাস কী নিয়ে গঠিত হয়? এটা সাধারণত কী বলতো? আরএনএ দ্বারা গঠিত হয়। তো আমরা লিখবো দেখো আরএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত হয়। এরপরের প্রশ্ন দেখো 13 নম্বর, কাকে কোষের শক্তিঘর বলা হয়? এটাকে বলবো কাকে বলবো তো? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। এরপরে আমরা 14 নম্বর পড়ছি, দেখো বস্তুর ওজন মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর হবে স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে। আর যদি বলতো বস্তুর ভর মাপা হয় কোন যন্ত্রে, তাহলে বলতাম সাধারণ তোলা যন্ত্র।
নেক্সট 15 নম্বর, পরমাণুর আধানহীন কণাটির নাম কি? এটা হবে নিউটন। আর পরমাণু যদি বলে পজিটিভ কণা, প্রোটন। আর যদি বলা যায় যে ঋণাত্মক কণা, সেটা বলবো ঋণাত্মক বা নেগেটিভ, সেটা হচ্ছে কি ইলেকট্রন। এবার 2 প্রশ্ন, প্রত্যেকটাতে দেখো 5 নম্বর করে আছে, 3 5 15 নম্বর। 1 নম্বর, একটি পরমাণু কয়টি কণা দ্বারা গঠিত ও কী কী? এদের আধানগুলি লেখো। একটি পরমাণু মেনলি 3টি কণা দ্বারা গঠিত, একটা হচ্ছে প্রোটন, একটা নিউট্রন, আর একটা কী বলতো ইলেকট্রন। এদের আধানগুলি যদি বলি তাহলে বলবো যে প্রোটনের আধান কী হবে? পজিটিভ। আর নিউটনের আধান 0 বা নিস্তরিত, আর ইলেকট্রনের আধান কী হবে? ঋণাত্মক। বাস এগুলোই লেখা আছে। এরপর 2 নম্বর দেখো বলেছে যে একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতের সুপরিবাহী। রাসায়নিক ধর্ম কাকে বলে? কোন ধাতুগুলোকে সামান্য ধারালো ছুরি দিয়ে কাটা যায়? দেখো একটি অধাতুর নাম লেখো যা তাপ ও তড়িতের সুপরিবাহী, এটা হবে কি গ্রাফাইট। আর রাসায়নিক ধর্ম কি? সাধারণত যে ধর্মের বলে কী হচ্ছে, কোনো একটা পদার্থের অবস্থার পরিবর্তন হলে পরে সেটা প্রাথমিক অবস্থা আর ফিরে আসতে পারছে না, সেটা হচ্ছে রাসায়নিক ধর্ম। আর কোন ধাতুগুলোকে সামান্য ধারালো ছুরি দিয়ে কাটা যায়? এটা হচ্ছে কী হবে? সিজিয়াম হবে, গ্যালিয়াম হবে, এগুলো কিন্তু উদাহরণ হবে। তো দেখো সিজিয়াম হবে, সোডিয়াম হবে, এগুলো হচ্ছে উদাহরণ, এবং পটাশিয়াম এগুলোর মধ্যে উদাহরণের মধ্যে পড়ছে। আচ্ছা নেক্সট আসছে আমরা, এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন? দেখো জাহাজ লোহার তৈরি হলেও এর কাঠামো ফাঁপা থাকে, ফলে এর গড় ঘনত্ব জলের ঘনত্ব চেয়ে অনেক কম হয়। জাহাজ যখন জলে ভাসে তখন এটি তার ওজনের সমান জল ডিসপ্লেসমেন্ট করে, মানে সরিয়ে দেয়। এই ডিসপ্লেসমেন্ট জলের ওজনে একটি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্রবণতা বল সৃষ্টি করে, যা জাহাজের ওজনকে প্রতিরোধ করে। আর্কিমিডিসের নীতি অনুসারে প্রবণতা বল বস্তুর ওজন বা তার দ্বারা অপসারিত জলের ওজনের সমান হলেই বস্তু ভাসে। জাহাজের ক্ষেত্রে এই নীতি প্রযোজ্য হয়, তাই জাহাজ জলে ভাসে। এরপরে 4 নম্বর দেখো বলেছে স্থায়ী কলার প্রধান কাজগুলো লেখো। এরা উদ্ভিদ অঙ্গের কাঠামো গঠন করে এবং দৃঢ়তা প্রদান করে। 2 নম্বর, খাদ্য সঞ্চয় ও পরিবহন এবং জল খনিজ লবণ পরিবহন করা এদের গুরুত্বপূর্ণ কাজ। 3 নম্বর, এরা উদ্ভিদের ক্ষত নিরাময় ও রোগ প্রতিরোধে সাহায্য করে। এরপর 5 নম্বর, এককোষী জীব এবং বহুকোষী জীব কাকে বলে? উদাহরণ দাও। দেখবো দেখো, যেসব জীবদেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত তাদেরকেই এককোষী জীব বলে, যেরকম উদাহরণ আমরা বলতে পারি অ্যামিবা, ইউগ্লিনা ইত্যাদি। এরপরে দেখো, যেসব জীবদেহ একাধিক কোষ দ্বারা গঠিত তাদেরকে বহুকোষী জীব বলে, যেরকম উদাহরণ বলতে পারি মানুষ, ছাগল, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমাদের পরিবেশ এবং বিজ্ঞানের মডেল সেট কোশ্চেনটি রেডি হয়ে গেল, মানে কমপ্লিট হলো। মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট প্রিপারেশন। খুব ভালো থেকো।